শিক্ষাক্রম সংস্করণ এখনকার একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। নম্বর ভিত্তিক মূল্যায়ন নেই, সায়েন্স আর্টস কমার্সের বিভাজন নেই, ক্লাসে শিক্ষকরা ভালো করে ছাত্রদেরকে বোঝাচ্ছে না, অন্য বাসায় গিয়ে অ্যাসাইনমেন্ট করতে দিচ্ছে, জোর করে আর্ট বা অন্য জিনিস করতে দিচ্ছে স্টুডেন্টদেরকে। বইগুলোতে ধারাবাহিকতা নেই, বইগুলোতে রয়েছে ভিন্ন অপ্রাসঙ্গিক বা অনৈতিক আলোচনা। শিক্ষকরা ছাত্রদেরকে কি বোঝাবেন সেটা তারাই ভালোভাবে বুঝছেন না। অভিভাবক, স্টুডেন্ট, সাধারণ মানুষের এত মন্তব্য সঠিক কিনা, কারিকুলাম চেঞ্জ করার যৌক্তিকতা আছে কিনা সেটা বুঝতে হলে আমাদেরকে জানতে হবে বিশ্বের প্রচলিত শিক্ষা ব্যবস্থাগুলো যেমন ব্রিটিশ কারিকুলাম, ইউএসএ কারিকুলামের সাথে বাংলাদেশের এই নতুন শিক্ষাক্রম কতটা সাদৃশ্যপূর্ণ, অভিভাবকদের উদ্বেগের জায়গাটাই বা কোথায়। এই সামগ্রিক বিষয়গুলোকে আমি সাজিয়েছি দুটি ভিডিওতে। সো লেটস স্টার্ট দ্য ডিসকাশন। নতুন শিক্ষাক্রমে স্টুডেন্টদের যে মূল্যায়ন হবে সেটা হবে দুই ভাবে। একটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বা ধারাবাহিক মূল্যায়ন, যেটা করা হবে সারা বছর ধরে ক্লাস চলাকালীন পারফরমেন্সের উপর ভিত্তি করে। ক্লাস চলাকালীন সময় একটা স্টুডেন্ট কতটুকু মনোযোগী, তার শেখার ব্যাপারে কতটুকু আগ্রহ, তার মানসিক অবস্থা কেমন বা আচার ব্যবহার কেমন, এবং তাকে কোনো দলগত কাজ দিলে সেটা সে কিভাবে সম্পন্ন করে, এই বিষয়গুলো করে তাকে যাচাই করে করা হবে তার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। আরেকটি মূল্যায়ন হলো সামষ্টিক মূল্যায়ন। সামষ্টিক মূল্যায়ন হবে বছরে দুইবার, একটা ষান্মাসিক মূল্যায়ন, একটা বার্ষিক মূল্যায়ন, যেখানে স্টুডেন্টদেরকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত 10টি বিষয়ের উপর সামষ্টিক মূল্যায়ন করা হবে। এখানে নেই কোনো সাবজেক্ট চয়েসের সুযোগ। সারা বিশ্বের সব থেকে জনপ্রিয় কারিকুলাম হলো ব্রিটিশ ন্যাশনাল কারিকুলাম। 160টির বেশি দেশে এই কারিকুলাম ফলো করা হয় এবং সেখানে রেকগনাইজড। এই কারিকুলামে একটা স্টুডেন্ট যখন ক্লাস 2তে থাকে তখন তাকে প্রথম স্যাট বা স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট নামে একটা পরীক্ষায় বসতে হয়। পরবর্তীতে সে যখন ক্লাস 6-এ যায় তখন তাকে দ্বিতীয় স্যাট পরীক্ষায় বসতে হয়। প্রথম স্যাটে বাচ্চাদের শুধুমাত্র রিডিং এবং গণিতের উপরে পরীক্ষা হয়। ক্লাস 6-এর দ্বিতীয় যে স্যাট হয় সেখানে গণিত, বিজ্ঞান ও ইংলিশের উপরে পরীক্ষা হয় এবং এটা থেকে প্রাপ্ত মার্কের উপর স্টুডেন্টরা লোকালি এবং ন্যাশনালি কি পরিমাণ দক্ষ হচ্ছে সেটা যাচাই করা হয়। ক্লাস 10 এবং 11 এই 2 বছরের প্রিপারেশনের উপর বেসিস করে তারা GCSE বা জেনারেল সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন এক্সামে বসে, যেটা আমাদের দেশের SSC এক্সাম। ব্রাইট ওয়ার্ল্ডের তথ্য মতে ন্যাশনাল ব্রিটিশ কারিকুলামে প্রত্যেকটা স্টুডেন্টকে কম্পালসরি কিছু সাবজেক্ট পড়তে হয়, যেমন ইংলিশ, ম্যাথ, সায়েন্স, মডার্ন ল্যাঙ্গুয়েজ এবং মানবিকের একটা সাবজেক্ট। এগুলোর বাইরে অপশনাল সাবজেক্টের একটা লিস্ট থাকে এবং ছাত্ররা এগুলোর ভেতর থেকে তাদের ইন্টারেস্ট অনুসারে সাবজেক্ট চয়েস করতে পারে। GCSE এক্সামে মোট 9 থেকে 12টা সাবজেক্ট স্টুডেন্টদেরকে পড়তে হয়। ব্রিটিশ কারিকুলামের সিলেবাস এবং ইভ্যালুয়েশন পদ্ধতিটাই এমন যে একটা বাচ্চা ছোটবেলা থেকে ক্লাস 9-এ যাওয়া পর্যন্ত এমন কিছু কার্যক্রমের ভেতর দিয়ে যায়, সে বুঝে যায় যে তার কোন দিকে ইন্টারেস্টটা বেশি এবং সে সেইভাবে GCSE এক্সামে যখন বসে তখন কম্পালসরি সাবজেক্টের পরে তার পছন্দ অনুযায়ী অন্যান্য সাবজেক্ট চয়েস করতে পারে। GCSE এক্সামে পাশ করার পরে তারা A লেভেলে উঠে এবং সব থেকে মজার ব্যাপার হলো A লেভেলে একটা ছাত্রকে 3 থেকে 4টি বিষয়ের উপরে পড়তে হয়, যেই সাবজেক্টগুলোর উপরে সে পরবর্তীতে ভার্সিটি লাইফে তার ক্যারিয়ার বিল্ড আপ সে করতে পারে। যেমন কেউ যদি ডক্টর হতে চায় সে ডাক্তারের সাথে রিলেটেড যে কোনো 3টা সাবজেক্ট নিতে পারে, যেমন কেমিস্ট্রি, বায়োলজি, হেলথ সায়েন্স। আবার কেউ যদি সাইকোলজি নিয়ে সে পড়তে চায় তবে সাইকোলজির সাথে রিলেটেড 3টা সাবজেক্ট যেমন বায়োলজি, সোশিওলজি, ম্যাথমেটিক্স নিয়ে সে পড়তে পারে। এই ক্ষেত্রে কোনো ধরাবাঁধা সাবজেক্ট চয়েসের কোনো কিছু তার উপর চাপিয়ে দেওয়া হয় না। ব্রিটিশ কারিকুলামে প্রধানত ম্যাথ, সায়েন্স এবং ইংলিশের উপরে সব থেকে বেশি জোর দেওয়া হয়, যাতে এই 3টি সাবজেক্টে স্টুডেন্টের স্ট্রং বেসলাইন তৈরি হয়, যেটা তাদেরকে পরবর্তীতে যে কোনো প্রফেশনের দিকে শিফট করতে কাজে লাগে। স্টুডেন্টদেরকে এমনভাবে শেখানো হয় যাতে তাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল তৈরি হয় এবং যে কোনো সমস্যা তারা বিশ্লেষণ করে ইনফরমেশন ইন্টারপ্রেট বা যাচাই করে সমস্যার সমাধান করতে পারে। স্টুডেন্টদেরকে ক্রিয়েটিভিটি এবং ইনোভেশনের দিকে চালিত করা হয়। একই সাথে তাদের পার্সোনাল ডেভেলপমেন্টে কাজ করা হয় যাতে তাদের মধ্যে কমিউনিকেশন, টিম ওয়ার্ক, লিডারশিপ গ্রো করে। আর এই গুণগুলো স্টুডেন্টের ভেতরে আসে মূলত ক্লাসরুম পারফরমেন্সের উপর ভিত্তি করে। যেমন যে কোনো গুরুত্বপূর্ণ জাতীয় বা আন্তর্জাতিক দিবসে সেই বিষয়ের উপর ছাত্রছাত্রীদেরকে গ্রুপ ডিসকাশন করে সমাধান বের করতে বলা হয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে আন্তর্জাতিক পরিবেশ দিবসে একটা ছোট বাচ্চাকে গ্রুপ ডিসকাশন করে খুঁজে বের করতে বলা হয় আমরা কিভাবে আমাদের এই সুন্দর পৃথিবীকে সুস্থ রাখতে পারি। আমেরিকান কারিকুলামে বিজ্ঞানের সাবজেক্টগুলোর উপরে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। স্টুডেন্টদেরকে মূল্যায়ন করা হয় ডেইলি বেসিসে, বিবেচনায় আনা হয় তাদের প্রতিদিনের কার্যক্রম এবং একাডেমিক পারফরমেন্স।
যেমন ক্লাসে মনোযোগ এবং অংশগ্রহণ, ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ অ্যাসাইনমেন্ট, অ্যাটেন্ডেন্স, কুইজের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। মূলত প্রতিদিনের অ্যাসাইনমেন্টগুলোর উপরেই শিক্ষকরা নির্ভর করে ছাত্রছাত্রীদের দুর্বলতা এবং সফলতার জায়গাগুলো বোঝার জন্য। যে জায়গাগুলোতে দুর্বল সেগুলোতে আলাদা করে নেওয়া হয় বিশেষ নজর। বাংলাদেশের নতুন শিক্ষাক্রমে স্টুডেন্টদেরকে যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বা সারা বছর ধরে ধারাবাহিকভাবে মূল্যায়ন করা হয়, সেই মূল্যায়ন অনেকটা ইউএস এর মূল্যায়নের মতো, যদিও এই মূল্যায়নের গভীরতায় অনেক ভিন্নতা রয়েছে। কিন্তু যে সামষ্টিক মূল্যায়ন হয়, যেটা বছরে 2 বার হয়, একবার ষান্মাসিক আর একবার বার্ষিক, সেটা না ফলো করে ব্রিটিশ কারিকুলামকে আর না ফলো করে ইউএস এর কারিকুলামকে। কারণ ব্রিটিশ কারিকুলামে যে স্যাট পরীক্ষাগুলো হয় বা জেনারেল স্কুল সার্টিফিকেট পরীক্ষা হয়, সেগুলো কোর সাবজেক্টগুলোর খুবই বেসিক জিনিসের উপরে ফোকাস করে হয়। অর্থাৎ কোনো ছাত্র যদি মূলধারার কোনো থিওরি বা কোনো প্রবলেম বা কোনো বিষয় খুব ভালো করে না বুঝে এবং না পড়ে, তাহলে সে কিন্তু কোনোভাবেই পরীক্ষার হলে অ্যান্সার করে আসতে পারবে না। কিন্তু বাংলাদেশের নতুন কারিকুলামে পরীক্ষা পদ্ধতি এমন যে সেখানে ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ ওয়ার্ক থাকে। ইন্ডিভিজুয়াল প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে কোনো ছাত্র যদি মেইন স্ট্রিম বা মূলধারা থিওরি নাও জানে, তাও সে যে কোনোভাবে তার পরীক্ষার খাতায় অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। আর গ্রুপ ডিসকাশনগুলোতেও মূলধারা থিওরির তেমন কোনো সরাসরি অ্যাপ্লিকেশন থাকে না, বাস্তবিক জ্ঞানের প্রয়োগ করে অ্যান্সার করে দিয়ে আসতে হয়। এতে করে তাদের বাস্তবিক সমস্যা সমাধানের ক্যাপাবিলিটি বাড়ার সম্ভাবনা থাকলেও মূলধারা কনসেপ্ট বা থিওরির ঘাটতি কিন্তু থেকেই যাচ্ছে। আবার প্রতিদিনের মূল্যায়নের ক্ষেত্রে যে কর্মকৌশল এবং তার প্রয়োগ করা হচ্ছে, সেটিও কিন্তু ইউএস এর মতো যথার্থ হচ্ছে না বিভিন্ন রকম কারণে, যেগুলি আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আবার 10টি বিষয়ের উপরে সামষ্টিক মূল্যায়ন হওয়ার কারণে স্টুডেন্টদেরকে কোনো স্বাধীনতাও দেওয়া হচ্ছে না তার সুযোগ মতো বা তার পছন্দ মতো সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে। ইউএসএ এবং ইউকে, দুই দেশের কারিকুলামই যেখানে বিজ্ঞানের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, সেখানে বাংলাদেশের নতুন কারিকুলামে কিন্তু বিজ্ঞানের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে না, বরং অন্য সব বিষয়ের সাথে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। আবার বিজ্ঞানের বিষয় যে সিলেবাস বা যে ম্যাটেরিয়াল ইনক্লুড করা হয়েছে, সেটাও কতটুকু স্ট্যান্ডার্ড মানের, সেটিও অনেক বেশি আলোচনার বিষয়। যদি সামারিতে আসি, তাহলে বলা যায় বাংলাদেশের নতুন যে কারিকুলাম চালু করা হয়েছে সেটা প্রশংসার দাবি রাখে। কারণ এই নতুন কারিকুলাম অনেকটা ব্রিটিশ ন্যাশনাল কারিকুলাম এবং ইউএস এর কারিকুলামের সংমিশ্রণে তৈরি করা হয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সীমাবদ্ধতার উদয় হচ্ছে, কারণ এই দুটি কারিকুলামের কোনোটিকেই কিন্তু সম্পূর্ণরূপে ফলো করে তৈরি করা হয়নি। আবার রয়েছে দেশ এবং স্টুডেন্টদের প্যাটার্নের ভিন্নতা। আবার এই হঠাৎ করে নতুন কারিকুলামকে এত দ্রুত প্রয়োগ করা হয়েছে, যেটা সমাজের অধিকাংশ ক্ষেত্রে গ্রহণ করার ক্ষেত্রে সৃষ্টি হয়েছে জটিলতা। কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কোথায় কোথায় ছাত্ররা পিছিয়ে পড়ছে, বই ডিজাইনে কোনো ভুল রয়েছে কিনা বা কোনো উন্নতির জায়গা আছে কিনা, সেই জিনিসগুলাই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ততদিন সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।